রাহুল, রোহিত এবং পুষ্পিতা তিনজনই শহরের এক জনবহুল অ্যাপার্টমেন্টে বাস করে। রাহুল এবং রোহিত দুই ভাই এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর মাসিক মাহিনা হিসাবে তারা অনেক বেশি টাকা উপার্জন করে থাকে। তবে ফ্যামিলিতে তারা শুধুমাত্র তিনজনই থাকে। রোহিত এবং রাহুলের বাবা মা বলতে পৃথিবীতে কেউ নেই। তাদের আপন বলতে ছিল কেবলমাত্র তাদের দাদু হরিপদ বাবু। বাবা মা অনেক ছোটবেলাতেই মারা যাওয়ায় তারা দুই ভাই হরিপদ বাবুর কাছেই মানুষ হয়। তবে পরবর্তীকালে তারা চাকরি পেয়ে যাওয়ায় দুই ভাই শহরে এসে বসবাস করতে শুরু করে। আর যেহেতু গ্রামে হরিপদ বাবুর অনেক জায়গা জমি সম্পত্তি এবং চাষবাসের কাজকর্মের দায়িত্ব থাকে, তাই সে একাই গ্রামে থাকে। আর রাহুল এবং রোহিত দুজনেই হরিপদ বাবুকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর তাকে খুবই শ্রদ্ধা করে। এমনকি তারা হরিপদ বাবুর সমস্ত কথা মেনে চলে। একদিন, নাও নাও, আমি খাবার দিচ্ছি, তোমরা দুজনে তাড়াতাড়ি খেয়ে নাও। রাহুল, রোহিত, তাড়াতাড়ি খেয়ে নাও, একটা কথা তোমাদেরকে কতবার বলতে হয়। এই বলে পুষ্পিতা রাহুল এবং রোহিত দুই ভাইকে খাবার খেতে দেয়। কিন্তু এমন সময় হঠাৎ করে পুষ্পিতার ফোন বেজে ওঠে। সে দেখে যে গ্রাম থেকে তার দাদু শ্বশুর অর্থাৎ হরিপদ বাবু ফোন করছে। দাঁড়াও, তোমরা একটু আস্তে কথা বলো, দাদু ফোন করেছে। হ্যাঁ দাদু, বলুন, কেমন আছেন আপনি? অনেকদিন পর তো ফোন করলেন, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোমরা তো এখন আমার খোঁজ খবর নেওয়ার মতো সময়ও পাও না। আসলে আমি একটা কথা বলার জন্য তোমাদেরকে ফোন করলাম। আমি কিন্তু রোহিতের জন্য আমাদের গ্রামে একটা মেয়ে দেখেছি। মেয়েটা খুব ভালো সংস্কারী মেয়ে। তাই আমি চাইছি কিছুদিনের মধ্যেই তোমরা গ্রামে চলে এসো। আমরা সবাই মিলে মেয়েটাকে দেখতে যাব আর যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার সঙ্গে রোহিতের বিয়ে দিয়ে দেবো। হরিপদ বাবুর মুখে এমন কথা শুনে পুষ্পিতা প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। না দাদু, আসলে আপনাকে না একটা কথা বলা হয়নি। রোহিত তো কিছুদিন আগেই বিয়ে করেছে, তাই আপনি দয়া করে ওর জন্য আর মেয়ে দেখবেন না। রোহিতের বিয়ে হয়ে গেছে। এই শুনে হরিপদ বাবু একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছো কি বড় বৌমা? রোহিত বিয়ে করে ফেলেছে? রোহিত বিয়ে করে ফেলেছে আর তোমরা সেটাও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করোনি? আমাকে তো দেখছি তোমরা পর করে দিয়েছো। এমনকি আমার কাছ থেকে তোমরা এখন কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করছো না। ঠিক আছে, আমি তাহলে কালকেই শহরে যাচ্ছি। রোহিত বিয়ে করে ফেলেছে, আমার ছোট বৌমা কেমন সেটা তো আমাকে দেখতেই হবে। হরিপদ বাবুর কথা শুনি পুষ্পিতা আরো বেশি পরিমাণে চিন্তায় পড়ে। এমনকি পুষ্পিতার মুখে যখন রাহুল এবং রোহিত দুই ভাই জানতে পারে যে কালকেই তাদের দাদু শহরে আসবে, তখন তারাও দুজনে প্রচন্ড পরিমাণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আর তারা তিনজনে মিলে সেদিন প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তার মধ্যে সময় কাটায়। পরের দিন সকাল হতে না হতেই হরিপদ বাবু সেখানে এসে পৌঁছায়। আর তাকে দেখে পুষ্পিতা, রাহুল এবং রোহিত তিনজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দাদু, আপনি এসে গেছেন। আসলে আমরা তিনজনে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এত দূর থেকে আপনি জার্নি করে এসেছেন, নিশ্চয়ই আপনার খিদে পেয়ে গেছে, তাই না? আপনি কি খাবেন বলুন, আমি এখনই আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। এসব কথা পরে হবে। আমি এখানে যে কাজের জন্য এসেছি সেই কাজটাকে সম্পন্ন করতে চাই। আমি আমার ছোট নাত বৌমাকে দেখতে চাই। কিরে রোহিত, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছিস আর এখন ছোট বৌমাকে লুকিয়ে রেখেছিস? যা তাড়াতাড়ি ছোট বৌমাকে নিয়ে আই। কি করছে আমার ছোট বৌমা? তোরা তিনজন এখানে বসে আছিস যে, আর ছোট বৌমা কোথায়? হ্যাঁ দাদু, আপনি এত উতলা হচ্ছেন কেন? আপনার ছোট বৌমা তো রান্নাঘরে আছে। আসলে ও আমাদের জন্য চা বানাচ্ছে। আপনি বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আরে তুমি যাবে কেন? তুমি এখানে বসো। এই রোহিত, তুই যা, তুই তোর বউকে ডেকে নিয়ে আই। না মানে আমি কিভাবে যাব? না আমি যাব না, আমার পায়ে খুব ব্যথা, আমি এখানেই বসে থাকবো। আরে রোহিত, তুমি বসো না, আমি তোমার বউকে ডেকে নিয়ে আসছি। দাদু, আপনি বসুন তো, আমি আপনার ছোট নাত বউকে ডেকে দিচ্ছি। এই বলে পুষ্পিতা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে সে তাড়াতাড়ি শাড়ি পরিবর্তন করে নতুন বউয়ের মতো একটা লাল রঙের শাড়ি পরে আর মাথায় বড় ঘোমটা দিয়ে চা নিয়ে হরিপদ বাবুর সামনে গিয়ে উপস্থিত হয়। এই যে দাদু, ও দেখো আমার বউ চলে এসেছে। তোমার ছোট নাত বউকে দেখবে বলে তুমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছিলে। নাও, এবার তোমার বিশ্বাস হয়েছে তো যে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি? তুমি তো এতক্ষণ ধরে ভাবছিলে আমরা সবাই তোমাকে মিথ্যা কথা বলছি, কিন্তু সত্যি সত্যি আমি 2-4 দিন আগেই বিয়ে করেছি। আর যেহেতু আমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছি, তাই আমি সাহস করে তোমাকে কিছু বলতে পারছিলাম না। হ্যাঁ বুঝলাম, কিন্তু নতুন বৌমা, তুমি মাথায় এত বড় ঘোমটা দিয়ে রেখেছো কেন? আমি তো তোমার মুখও দেখতে পাচ্ছি না। তোমরা তো শহরে থাকো, শহরের মেয়ে বউরা মাথায় এত বড় ঘোমটা দেয় তা তো আমি জানতাম না। না দাদু, আসলে আমার বাবা মা আমাকে এটাই শিখিয়ে পাঠিয়েছে যে শ্বশুর বাড়িতে গিয়ে আমি যেন বড়দের সামনে সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকি। আর আপনি তো আমার গুরুজন, তাই আপনার সামনে অবশ্যই মাথায় ঘোমটা দেওয়া উচিত। তাছাড়া আমাকে একজন সাধু বাবা বলেছে আমি যদি বিয়ের পর 21 দিন পর্যন্ত মাথায় ঘোমটা দিয়ে থাকি আর কাউকে আমার মুখ না দেখাই, তাহলে কিন্তু আমার সংসারে সুখ শান্তি বজায় থাকবে। বাহ, তুমি তো দেখছি ভীষণ সংস্কারী। কিন্তু নতুন বৌমা, তোমার গলার আওয়াজটা এরকম বড় বৌমার মতো মনে হচ্ছে কেন? যেন মনে হচ্ছে বড় বৌমা কথা বলছে।
হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি একদম ঠিকই বলেছো। তোমার দুই বোমার গলার আওয়াজ কিন্তু একই রকম, সেই জন্য মাঝে মধ্যে আমরাও তো কনফিউজ হয়ে যাই। আর তোমার দুই বোমার মধ্যে কিন্তু খুব মিলও আছে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, খুব ভালো খুব ভালো। কিন্তু বড় বৌমা কোথায় গেল? আমাদের জন্য চা নিয়ে এলো, বড় বৌমা চা খাবে না? রাহুল, বড় বৌমাকে ডেকে নিয়ে আয়। না আসলে দাদু, বর্দি তো ছাদে গেছে, অনেক জামা কাপড় কাচতে হবে তো। আর আমাদের বাড়িতে কিন্তু ছাদেই ওয়াশিং মেশিন রাখা আছে। ওয়াশিং মেশিনে যেহেতু আগে থেকেই জামা কাপড় দেওয়া ছিল, তাই বৌদি তাড়াতাড়ি করে ছাদে চলে গেল। এখন জামা কাপড় কাচতে বর্দির বেশ ভালো মতোই সময় লাগবে। আজকে সারাদিন বৌদি জামা কাপড় কাচবে আর আমি রান্না বান্না করব। আমরা দুজনে এভাবেই মিলেমিশে কাজ করি। আমি চাই এইভাবেই তোমরা দুই বৌমা মিলেমিশে সারা জীবন থাকো। কিন্তু তোমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, আর তুমি এখনই সংসারের সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছো। এখন তো তোমাদের ঘোরার সময়। কিরে রোহিত, তুই বৌমাকে নিয়ে হানিমুনে যাসনি তো? দুজনে মিলে দূরে কোথাও থেকে ঘুরে আই। আমি তোর বড়দার বড় বৌদিকেও বিয়ের পর দার্জিলিং এ ঘুরতে পাঠিয়েছিলাম, বুঝেছিস? না না দাদু, এখন আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না। আসলে এখন অফিসে কাজের চাপ আছে, সেই জন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া এখন সম্ভব হবে না। তবে আজকে সন্ধ্যাবেলা আমি আমার বউকে নিয়ে সিনেমা দেখতে যাবো, কারণ আজকে তো আমার বড় বৌদি বলছিল বাপের বাড়িতে ঘুরতে যাবে। আর আমরা সবাই যদি ঘুরতে চলে যাই, তাহলে তোমার বাড়িতে একা একা থাকতে অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই। গ্রামে তো আমি একা একা থেকেই অভ্যস্ত। তোরা এখন মজা করবি না তো কবে মজা করবি? এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর এখনো পর্যন্ত হরিপদ বাবু তার দুই নাত বউকে একসঙ্গে দেখতে পায় না। কারণ পুষ্পিতা বারে বারে নিজের ঘরে গিয়ে শাড়ি পরিবর্তন করে একবার বাড়ির বড় বৌমা সেজে দাদুর সামনে আসে, আবার তার পরক্ষণেই শাড়ি পরিবর্তন করে মাথায় ঘোমটা দিয়ে ছোট বউ হয়ে দাদুর সামনে এসে উপস্থিত হয়। কিন্তু হরিপদ বাবুর মনে মনে কেমন যেন সন্দেহ হয়। কিছু তো একটা গন্ডগোল আছে, আমি বুঝতে পারছি। ছোট বৌমা নিজের মুখের ঘোমটা ঢেকে রেখেছে, তারপর ছোট বৌমার গলার আওয়াজও একেবারে বড় বৌমার মতো। আর সবচেয়ে অবাক কাণ্ড, আমি এখানে এসে পর্যন্ত দুই বৌমাকে একসঙ্গে দেখতে পেলাম না। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? না না, আমাকে অবশ্যই ব্যাপারটা জানতে হবে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। বলছি দাদু, আমি আমার বউকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি। আর বড় বৌদি কিন্তু বাপের বাড়িতে চলে গেছে। আর বৌদি ফোন করে বললো বৌদির মায়ের নাকি শরীর খারাপ, এখন কয়েকদিন বড় বৌদি মায়ের বাড়িতেই থাকবে। আর আমরা রাত্রেবেলা যখন আসবো তখন তোমার জন্য খাবার নিয়ে আসবো, কেমন? এই বলে রোহিত তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর হরিপদ বাবু তখনও পর্যন্ত লক্ষ্য করে যে রোহিতের নতুন বউ মাথায় ঘোমটা দিয়েই আছে, যার ফলে তার সন্দেহের পরিমাণ আরো বেশি বেড়ে যায়। সেই জন্য হরিপদ বাবু রোহিত এবং তার বউয়ের পিছু নিতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে দেখতে পায় রোহিত তার বউকে নিয়ে এক বড় রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছে। সেই রেস্টুরেন্টের টেবিলে বসার পর রোহিতের বউ মাথা থেকে ঘোমটা সরায়, আর যা দেখে হরিপদ বাবু একেবারে আকাশ থেকে পড়ে। এ আমি কি দেখছি? এটা তো বড় বৌমা। তাহলে আমার সন্দেহ একেবারেই ঠিক। তখন পর্যন্ত বড় বৌমার মাথায় ঘোমটা দিয়ে ছোট বৌমা সাজা নাটক করছিল। তাহলে কি পুষ্পিতে আমার ছোট বৌমা, আবার পুষ্পিতে আমার বড় বৌমা? না না, ব্যাপারটা আমার কেমন গুলিয়ে যাচ্ছে। সর্বনাশ করেছে এরা দুই ভাই, তাহলে একই মেয়েকে বিয়ে করেছে। একই কাণ্ড। হরিপদ বাবু সেই রেস্টুরেন্টের জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রোহিত এবং পুষ্পিতা দুজনেই খুবই হাসাহাসি করতে করতে খাবার খেতে ব্যস্ত। আর যা দেখে হরিপদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই তখনই সে বাড়িতে ফিরে আসে। আর দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা রোহিত এবং পুষ্পিতা দুজনেই বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢোকার আগে পুষ্পিতা আবার মাথায় ঘোমটা দিয়ে নেয়। বড় বৌমা, না মানে ছোট বৌমা, তুমি তোমার মাথার ঘোমটা সরিয়ে দাও। আমাকে আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি আসল সত্যটা জেনে গেছি। রাহুল আর রোহিত দুই ভাই একসাথে তোমাকে বিয়ে করেছে, সেটা আজকে আমি জানতে পেরেছি। তোমাকে আর মাথায় ঘোমটা দিয়ে আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই। আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তোমরা তিনজনে যদি মিলেমিশে সুখে সংসার করতে পারো, এতে আবার সমস্যা কিসের? আমাদের সময় তো আমাদের গ্রামে এরকম অনেক ঘটেছে। হরিপদ বাবুর কথা শুনি পুষ্পিতা, রাহুল এবং রোহিত একেবারে আকাশ থেকে পড়ে। তাই পুষ্পিতা তখনই মাথা থেকে ঘোমটা সরিয়ে বলে, আরে নানা দাদু, আপনি ভুল ভাবছেন। আমি মানছি আমি এতক্ষণ পর্যন্ত রাহুলের আর রোহিতের দুজনেরই বউ সাজার নাটক করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আপনার দুই নাতি আমাকে বিয়ে করেছে। আমার বর তো রাহুল, মানে আমি আপনার বড় নাত বৌমা। আসলে এরকম নাটক করার পেছনে আমাদের একটা অনেক বড় কারণ আছে, আমি আপনাকে সব বলছি। এই বলে পুষ্পিতা দুদিন আগের ঘটনা বলতে শুরু করে। যেদিন হরিপদ বাবু পুষ্পিতাকে ফোন করে, সেদিন দাদুর সঙ্গে ফোনে কথা বলার পর পুষ্পিতা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। এবার কি হবে? আমি তো দাদুকে মিথ্যা কথা বলতে গিয়ে ফেসে গেলাম। দাদু বলছে নাকি কালকে এই বাড়িতে আসবে আর রোহিতের বউকে দেখবে। এবার আমরা রোহিতের বউকে কোথায় পাবো? কারণ রোহিতের তো এখনো বিয়েই হয়নি।
কিন্তু বৌদি, তুমি এরকম কিছু না ভেবে দাদুকে কেন বলতে গেলে যে আমি বিয়ে করে ফেলেছি? তুমি তো আগেই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারতে। এবার কি হবে? তুমি তো নিজের জালে নিজেই ফেসে গেলে। দাদু যদি জানে আমার বউ নেই, আমি এখনো বিয়ে করিনি, তাহলে কি হবে? দাদু তখন আবার আমার জোর করে ওই গ্রামের মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। দেখো ভাই, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি আর তোমার দাদা তো খুব ভালো করেই জানি তুমি প্রিয়াঙ্কাকে পছন্দ করো আর তুমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাও, কিন্তু তোমার দাদু তোমার জন্য এরই মধ্যে গ্রামের একটা মেয়ের সম্বন্ধ দেখেছে। আর দাদু তো পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে গ্রামের ওই মেয়েটার সঙ্গেই তোমার বিয়ে দেবে। তুমি তো খুব ভালো করেই জানো দাদু যা বলে সেটাই করে থাকে। সেই জন্য আমি তোমাকে বাঁচানোর জন্য বললাম যে তুমি আগে থেকেই বিয়ে করে ফেলেছো, যাতে দাদু তোমার বিয়ে দেওয়ার জন্য আর লাফালাফি না করে। হ্যাঁ, কিন্তু প্রিয়াঙ্কা তো এখন লন্ডনে আছে। ও বললো লন্ডন থেকে ফিরতে ওর 15 দিন সময় লাগবে। আমি তখন চাইলেও প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারবো না। কালকে কিভাবে আমি দাদুর সামনে ওনার ছোট বৌমাকে নিয়ে যাবো? আমার তখন ভীষণ ভয় করছে। দাদু যদি একবার জানতে পারে যে আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, তাহলে দাদু ধরে বেঁধে ওই গ্রামের মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। আর আমরা তো কেউ দাদুর কথা অমান্য করতেও পারি না। না না, এটা আমি হতে দেব না। আমার কাছে একটা আইডিয়া আছে। দাদুর সামনে আমাকেই বড় বউ আর আমাকেই ছোট বউ সাজতে হবে। কালকে যখন দাদু আসবে তখন আমি মাথায় ঘোমটা দিয়ে দাদুর সামনে যাব আর বলবো যে আমি রোহিতের বউ। দাদু হয়তো 2-1 দিনের জন্য এখানেই থাকবে, তাই 2-1 দিন ধরে আমাদেরকে এই নাটকটা চালাতে হবে। তারপর যদি মনে হয় যে আমরা ধরা পড়ে যাচ্ছি, রাহুল তুমি বলবে তোমার বউ মানে বাড়ির বড় বউ বাপের বাড়িতে ঘুরতে গেছে, আর তারপর রোহিতের বউ সেজে আমি নিশ্চিন্তে নাটকটা চালিয়ে যেতে পারবো। দেখবে কোনো অসুবিধা হবে না। আর তারপর প্রিয়াঙ্কা যখন দেশে ফিরে আসবে, রোহিত তুমি প্রিয়াঙ্কাকে বিয়ে করে নেবে। তারপর প্রিয়াঙ্কাকে আমরা দাদুর সামনে নিয়ে যাব। আর আমি যেহেতু সবসময় দাদুর সামনে মাথায় ঘোমটা দিয়ে থাকবো, তাই দাদু কিন্তু কিছু জানতেও পারবে না। এভাবেই পুষ্পিতা হরিপদ বাবুকে আসল সত্য ঘটনা বলি। দাদু, তুমি দয়া করে বৌদির উপর রেগে যাবে না। বৌদি যা করেছে শুধুমাত্র আমার কথা ভেবে করেছে। তুমি দয়া করে বৌদিকে ক্ষমা করে দাও। আর দাদু, দয়া করে আমাকে গ্রামের মেয়েটার সঙ্গে বিয়ে করতে বলবে না, কারণ আমি প্রিয়াঙ্কাকে খুব পছন্দ করি আর আমি প্রিয়াঙ্কাকেই বিয়ে করতে চাই। আর শুধুমাত্র প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্যই আমরা সবাই এই নাটকটা করলাম। হ্যাঁ দাদু, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনাকে এরকম ভাবে মিথ্যা কথা বলা আমাদের উচিত হয়নি, আর আপনাকে ঠকানো আমাদের উচিত হয়নি। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। না না, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আমি বুঝতেই পেরেছি আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো, তো তাই তোমরা আমাকে ছোট করতে চাও না। তবে কোনো সমস্যা নেই, যতদিন না প্রিয়াঙ্কা দেশে ফিরে আসে ততদিন আমি এখানেই থাকবো। আর আমার ছোট নাতনির বিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যাব। আমি শুধু চাই তোমরা সারা জীবন সুখে থাকো, এছাড়া আমি আর কিছুই চাই না। হরিপদ বাবুর কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর দেখতে দেখতে 10-15 দিনের মধ্যেই প্রিয়াঙ্কা নিজের দেশে ফিরে আসে। আর রোহিত যখন প্রিয়াঙ্কার সঙ্গে হরিপদ বাবুর পরিচয় করায়, তখন হরিপদ বাবু প্রিয়াঙ্কাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে, কারণ প্রিয়াঙ্কাও খুবই ঘরোয়া, সংস্কারী এবং গুণবতী মেয়ে ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব হরিপদ বাবু রোহিতের সঙ্গে প্রিয়াঙ্কার খুবই ধুমধাম করে বিয়ে দেয়। আর বিয়ের পর কিছুদিন ধরে শহরে থাকার পর হরিপদ বাবু আবার গ্রামে ফিরে যায়। আর এদিকে রোহিত এবং রাহুল তাদের স্ত্রীদের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। পিৎজা খেতে কার না ভালো লাগে? হাতে গুনে খুব কমই লোক আছে যারা পিৎজা খেতে অপছন্দ করে, কিন্তু অন্যান্য বিদেশি খাবারের মতো পিৎজারও অনেক দাম হওয়ার কারণে অনেকে চাইলেও পিৎজা খেতে পারে না। এমনই অবস্থা ছিল গ্রামে থাকা 3 বউ মাধুরী, কল্যাণী এবং মিতালির। তারা 3 জনে পিৎজা খেতে খুব ভালোবাসলেও টাকা পয়সা খরচ করার ভয়ে তারা কখনো পিৎজা খাওয়ার কথা মুখেও আনতে পারতো না। জানিস, কালকে যখন রাত্রিবেলা খাবার রান্না করার জন্য চাল আনতে গিয়েছিলাম, তখন ওই হারানের বউ আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল ওর বর নাকি শহর থেকে পিৎজা নিয়ে এসেছে। তোমাকে শুনিয়ে ওর কি লাভ হলো? কিছু লোকজন থাকে যারা শুধু অন্যজনকে বিরক্ত করার জন্যই জন্মগ্রহণ করে। এই হারানের বউটাও ওরকমই। এদিকে আমি পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর ও পিৎজা খেয়ে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে। তাহলে ভাব কিরকম রাগটা হয়। সেই 4-5 মাস আগে বোধহয় শেষ পিৎজা খেয়েছিলাম। তখন থেকে পিৎজার স্বাদ শুধু মুখেই লেগে আছে, শুধু হাতে আর পাচ্ছি না আমরা। সেবারের মতো আবার কি কোনো একটা ব্যবস্থা করব নাকি বলো তো? কারণ শুধু তোমার নয়, আমারও ভীষণ পিৎজা খেতে ইচ্ছা করছে। আগেরবার কিন্তু ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম, এটা ভুলে যেও না তোমরা। এবার যা করবে বুঝে সুঝে করবে। প্রত্যেকবার একই ভুলের জন্য কেউ আমাদের ক্ষমা করবে না কিন্তু। এই তুই চুপ করে বসে থাকতো। আমার পিৎজা খেতে ইচ্ছে করছে আর আমি খাবই, যেভাবেই হোক। তোর যদি ইচ্ছে না করে তুই তাহলে আমাদের সাথে আসিস না, ঠিক আছে? এমনিতেও আমরা এবার আলাদা আলাদা জায়গায় কাজ করব। একসাথে করলে সমস্যা বেশি হয়। আলাদা আলাদা ব্যবস্থা করলে আশা করি আগের মতো ভুল এবারে আর হবে না। এভাবেই তারা 3 যা মিলে নানান রকমের আলোচনা করে। কয়েক মাস আগে তারা 3 জনে একটি ময়দার কারখানাতে কাজ করত।
সেখান থেকে পিৎজা বানানোর জন্য ময়দা চুরি করতে গিয়ে তারা তিনজনেই হাতে নাতে ধরা পড়ে। সেদিনই তাদের তিনজনকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এত বড় ঘটনার পরেও তাদের তিনজনের মন থেকে পিৎজা খাওয়ার লোভ যায় না। তাই তারা আবার ওই একইভাবে ময়দার কারখানা থেকে ময়দা চুরি করার সিদ্ধান্ত নেয়। দেখ, আগেরবার আমরা তিনজনেই বিকাশ বাবুর ময়দার কারখানাতে কাজ করতাম, আর তিনজনে অনেকটা বেশি করে ময়দা চুরি করলে ওনার নজরে পড়াটা স্বাভাবিক। এবার শুধু আমি কাজ করব, ঠিক আছে? আর আমি ভেবে নিয়েছি আমি মোহন বাবুর চিজ মাখনের যে ফ্যাক্টরি আছে ওখানে কাজ করব। শুনেছিলাম ওখানে অনেক কাজের লোক লাগবে, আর কিভাবে চুরি করব সেটাও আমার একেবারে ছক কষা হয়ে গেছে। সব যখন তোমরা ঠিক করে নিয়েছো, তাহলে এটা আমাকে বলে দাও আমাকে কি কি করতে হবে, কারণ পিৎজা খেতে যে আমারও খুব ভালো লাগে সেটা তোমরাও ভালো করে জানো। তোকে কিছু করতে হবে না, আমরা যখন বাড়িতে আসবো তুই একটু ভালো মতো পিৎজা বানিয়ে দিবি, তাহলেই হবে। কারণ সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে আমাদের আর রান্না করতে ইচ্ছা করবে না। আর আমাদের স্বামীরা যখন জিজ্ঞাসা করবে আমরা পিৎজা বানানোর এত রকমের সরঞ্জাম কোথা থেকে পাচ্ছি, তখন কি জবাব দেবে তোমরা? ওদেরকে জানতেই দেব না যে আমরা পিৎজা খাচ্ছি। আর কোনোদিন যদি ধরা পড়ে যায় তাহলে বলে দেব আমরা কাজ করে নিজেদের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে পিৎজা খাচ্ছি। এসব নিয়ে এখনই এত ভাবতে হবে না, ছাড় তো। এইভাবেই তারা তাদের আলোচনা চালিয়ে যায়। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতেই মাধুরী এবং কল্যাণী দুজনেই বিকাশবাবু এবং মোহনবাবুর কারখানায় চলে যায়। মাধুরীকে দেখে বিকাশবাবু কিছুতেই তাকে কাজে রাখতে রাজি হয় না। তুমি আর তোমার জায়রা মিলে আগেরবার আমার অনেক ক্ষতি করেছো। শুধুমাত্র তোমরা এই গ্রামের বউ বলে আমি তোমাদের পুলিশে দেইনি, কিন্তু তোমাদের উপর থেকে আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। এবার তো আমি একা কাজ করতে এসেছি, আমার সাথে আর কেউ আসেনি। আপনি তো জানেন জিনিসপত্রের কত দাম বেড়েছে। সংসারে সবাই মিলে রোজগার না করলে সংসার চালানো খুব মুশকিল। তাই তো আপনার কাছে আবার আসলাম। সত্যি কথা বলতে তোমাকে কাজে রাখতে আমার ভয় করছে। আমি এই গ্রামের সবারই অবস্থাটা জানি, কিভাবে সবাই দিনরাত কাজ করে দুবেলা দুমুঠো খাবারের যোগান দেওয়ার চেষ্টা করে সেটা আমি ভালো করেই বুঝি। তাহলে আপনি আমাকে এখানে কাজে রাখতে রাজি তো? আমি তাহলে কাল থেকে আসি? হ্যাঁ আসবে, তবে আমার কারখানা থেকে বেরিয়ে যাওয়ার আগে এখানকার মহিলা কর্মীরা ভালো করে তোমাদের তল্লাশি নেবে। যদি সব ঠিকঠাক থাকে তবেই তুমি বাড়ি যেতে পারবে। এই শর্তে তুমি যদি রাজি থাকো তবেই আমি তোমাকে কাজে রাখতে পারি। আমি একদম রাজি। আমি তাহলে কাল থেকে কাজে আসি। মাধুরী বিকাশবাবুর শর্তে রাজি হলে বিকাশবাবুও তাকে কাজে রাখতে রাজি হয়। ওদিকে কল্যাণী ও মোহনবাবুর কারখানাতে কাজ পেয়ে যায়। পরের দিন থেকে তারা দুজনেই সময় মতো কাজে চলে যায় এবং আবার সময় মতো কাজ থেকে ফিরেও আসে। দুজনেই ফেরার পরে অনেকটা করে ময়দা এবং অনেকটা করে চিজ নিয়ে আসে। সেই সমস্ত জিনিস দিয়ে তাদের ছোট যা মিতালি তাদের সবার জন্য সুন্দর করে পিৎজা বানায়। পিৎজা খেতে খেতে তারা তাদের সারাদিনের গল্প করতে থাকে। এতদিন পরে পিৎজা খেয়ে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। কিন্তু আমি কিছু বলার আগে তোমরা বলো তো, এরকম অসাধ্য সাধন কিভাবে করলে তোমরা? আমরা যে বাড়ি থেকে টিফিন বাক্সগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আসলে ফাঁকা ছিল। সারাদিন আমি জল খেয়ে কাটিয়েছি, আর আসার সময় আমার টিফিন বাক্সে বেশ ভালো করে ময়দা ভরে নিয়েছি। আমিও ঠিক একইভাবে চিজ চুরি করেছি। কিন্তু দিদি ভাই, তুমি যে বলেছিলে বিকাশবাবুর মহিলা কর্মচারীরা তোমার তল্লাশি নিয়ে তবেই ছাড়বে, তাহলে সেখান থেকে তুমি কিভাবে বেঁচে গেলে? আরে ওরা তোমার জামা কাপড় ব্যাগ এসবের তল্লাশি নিচ্ছিল। এটো টিফিন বক্সের তল্লাশি আবার কে চালাই বলতো? এভাবেই তারা তিন ঝাঁ পিৎজা খেতে খেতে গল্প করে। প্রথম দিন এত সহজেই তারা পিৎজা বানানোর জিনিস চুরি করে ফেলে যে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। তারপর থেকে এই পদ্ধতিতে তারা প্রত্যেক দিন বিকাশবাবুর কারখানা থেকে ময়দা আর মোহনবাবুর কারখানা থেকে চিজ এবং পনির চুরি করতে থাকে, আর বাড়িতে ফিরে জমিয়ে তারা পিৎজা খেতে থাকে। তাদের বাড়ি থেকে প্রত্যেকদিন পিৎজা বানানোর গন্ধ আসলে তাদের পাড়া প্রতিবেশীরা বেশ অবাক হয়। ওদিকে মোহনবাবুর কারখানায় প্রত্যেকদিন বেশ অনেকটা করে চিজ এবং পনির কম পড়ায় তারও হঠাৎ সন্দেহ হতে শুরু হয়। আজকাল এই কারখানায় কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকদিন কোনার সময় 3-4 প্যাকেট চিজ কম পড়ছে। তোমরা যদি আমার নুনকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমি তো সবার উপর কড়া নজর রাখি। আমাদের কারখানায় এমন কেউ করছে বলে আমার তো মনে হয় না। হয়তো যেখান থেকে আমাদের কারখানার জিনিস আছে তারাই হয়তো আমাদের সাথে কোনো রকমের চালাকি করছে। আর একটু ভালো করে নজর রাখো রাকেশ। আমার অনুপস্থিতিতে আমি তোমার উপরেই কারখানার সমস্ত দায়িত্ব দিয়ে যাই। আমার কারখানার কোনো ক্ষতি হলে পুরো দায়টা কিন্তু তোমার উপরেই এসে পড়বে। কল্যাণী লুকিয়ে লুকিয়ে মোহনবাবু এবং রাকেশের সমস্ত কথা শুনতে পায়। সে বুঝতে পেরে যায় তাকে আরো বেশি সতর্ক হতে হবে।
তারপর থেকে সে আরো সাবধানে সবার চোখের আড়ালে গিয়ে চিজ এবং পনির চুরি করতে থাকে। একদিন তারা 3 যা নিজেদের বাড়িতে বসে মনের সুখে পিৎজা খাচ্ছে, এমন সময় তাদের প্রতিবেশী হারানের বউ রীতা সেখানে চলে আসে। হঠাৎ করে তোমরা এত বড় লোক হয়ে গেলে কিভাবে? আমরা তো টেরও পেলাম না কিছু। কি যাতা বলছো তুমি? এসব ভুলভাল কথা বলার জন্য এমন অসময়ে তুমি আমাদের বাড়িতে এলে? ভুলভাল কথা কোথায় বললাম? তোমাদের বাড়ি থেকে প্রত্যেকদিন পিৎজার গন্ধ আসে। কেউ বড়লোক না হলে কি রোজ পিৎজা খেতে পারে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হতে পারি, কিন্তু বোকা নই আমি। আমরা এখন দুজনেই কাজ করি, ভালো টাকা মাহিনা পাই। নিজেদের টাকায় আমরা প্রত্যেকদিন পিৎজা খাবো নাকি প্রত্যেকদিন মটন বিরিয়ানি খাবো, তাতে তোমাদের অসুবিধা কি? সে পিৎজা খাচ্ছ খাও, কিন্তু এই খাবারের জন্য পাগলামি করতে গিয়ে নিজেদের মান সম্মান আর ভবিষ্যৎটাকেও যেন খেয়ে ফেলো না। এই বলে রীতা সেখান থেকে চলে যায়। রীতার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে তারা আবার নিজেদের মতো পিৎজা খেতে মশগুল হয়ে ওঠে। এইভাবেই তাদের প্রত্যেকদিন কারখানা থেকে জিনিসপত্র চুরি করা এবং পিৎজা খাওয়া চলতেই থাকে। তাদের এই পিৎজা নিয়ে পাগলামি তাদের স্বামীদেরও চোখে পড়ে। হঠাৎ করে মাধুরীর স্বামী রঞ্জন তাকে পিৎজা খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা একেবারে হকচকিয়ে ওঠে। তারা আর বাহানা দিলেও রঞ্জন তাদের কোনো কথাই শুনতে চায় না। আমরা প্রত্যেকদিন পিৎজা খাই তোমাকে কে বললো? ওই হারানের বউ, আর তুমি ওর কথাই বিশ্বাসও করেছো? কেন হারানের বউ বলতে যাবে কেন? আমার নিজের কোনো বুদ্ধি নেই নাকি? আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো কি হয়েছে? বাড়ির মধ্যে কোনো জিনিস রান্না হলে তার গন্ধ কি আমার নাকে যেতে পারে না? তোমাদের কি মনে হয়? ও এই ব্যাপার। আমরা প্রথম মাসের মাহিনা পেয়ে একটু বেশি জিনিসপত্র কিনে এনে পিৎজা বানিয়েছিলাম। তোমরা তো এসব পছন্দ করো না, তাই তোমাদেরকে বলিনি। তুমি কি তার জন্য আমাদের উপর রাগ করেছো? তুমি আমাকে একদিন পিৎজা বানানোর কথা বলছো, কিন্তু আমি তো প্রায় প্রত্যেক দিনই তোমাদের পিৎজা খেতে দেখি। তুমি জানো না আমাদের বাকি ভাইদের ঘর রান্নাঘর থেকে বেশ কিছুটা দূরে হলেও আমাদের ঘরটা রান্নাঘরের একেবারে পাশে। সবকিছু কিন্তু আমার কানে যায়। আমি প্রত্যেক দিনই টের পাই যে তোমরা পিৎজা খাচ্ছ। যেটা করছো সেটা করো না। তুমি শুধু শুধু আমার ছোট জায়েদের সামনে আমাকে অপমান করছো। এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আমার সমাধান করার ছিল, আমি করে দিলাম। এবার তোমরা আমার কথা শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আর তোমাদের কিচ্ছু বলবো না। এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায়। রঞ্জনের কথা শুনে তারা 3 জনই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সেই ভয় তাদের সেই মুহূর্ত পর্যন্তই সীমিত থাকে। পরের দিন সকাল হতেই তাদের মাথায় আবার পিৎজা খাওয়ার ভূত চেপে ওঠে। আজকে তারা কি কি পিৎজা খাবে সেই নিয়ে আলোচনা করে। তাদের মনের মধ্যে কোনো রকমের ভয় কিংবা অনুশোচনা বোধ আসে না। তারা নিজেদের মতো করে পিৎজা খাওয়ার লোভে সবকিছু ভুলে যায়। আজ আর সেই একই রকমের পিৎজা খাবো না, একটু চিকেন দিয়ে পিৎজা খাবো। প্রত্যেকদিন একই জিনিস খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছে। আমরা তো এখনো মাহিনা পাইনি, চিকেনটা আনবো কিভাবে? তোমার মাহিনা হয়েছে? টাকা আছে মাংস কেনার? সব জিনিস ম্যানেজ করে আনতে পারছি, আর চিকেনটা ম্যানেজ করে আনতে পারবো না? তার জন্য আবার টাকা লাগবে। বাকি সমস্ত জিনিস আমরা নিয়েই আসবো, তবে আজকে চিকেনটা মিতালি আনবে। আমি কিভাবে আনবো? আমি এসব পারবো না, আমার খুব ভয় করে। চুপ কর তো, দিদি কি বলছে আগে ভালো করে শোন। এভাবেই তারা আবার নিজেদের চিকেন পিৎজা বানানোর জন্য চিকেন চুরি করার ফন্দি আঁটতে থাকে। তাদের আলোচনা করা হয়ে গেলে যে যার মতো নিজের কাজে চলে যায় এবং মিতালি চলে যায় চিকেন আনতে। প্রথম সে মাধুরীর বলা কথা মতোই কাজ করতে থাকে, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে এতটাই ঘাবড়ে যায় যে সে সত্যি সত্যি ধরা পড়ে যায়। তাকে কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সে গড়গড় করে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমি কিছু করিনি, আমি এসব চুরি টুরি করতে পারি না। আমাকে তো আমার বড় যা আর মেজো যা বললো এখান থেকে চিকেন নিয়ে যেতে। ওরাও তো কারখানা থেকে ময়দা, চিজ, পনির চুরি করে নিয়ে আসে। আজকে চিকেন পিৎজা খাবো তো, সেই কারণে ওরা আমাকে চিকেন আনতে পাঠিয়েছিল। মিতালি খেয়ালি করে না সেখানে বিকাশবাবু দাঁড়িয়েছিল। বিকাশবাবু তার সমস্ত কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের কারখানায় যায় এবং মাধুরীর খোঁজ করে। মাধুরী সেখানে আসলে বিকাশবাবু তাকে জানিয়ে দেয় সে মাংস আনতে গিয়ে কি কি দেখেছে। এত লোভ তোমাদের? আগেও একবার ময়দা চুরি করতে গিয়ে ধরা পড়লে, তাও তোমার শিক্ষা হলো না। এবার তোমার যা মোহনের কারখানা থেকে চিজও চুরি করছে। মোহন অনেকদিন আগেই আমাকে বলেছিল ওর কারখানায় বেশ কয়েক প্যাকেট চিজ প্রত্যেকদিন কম পড়ছে। এবার আমি বুঝতে পারছি কেন কম পড়ছিল। তোমাকে তো এখান থেকে আমি এক্ষুনি বের করে দেবই, আর মোহনকেও আমি সমস্ত কথা জানাবো। মাধুরী এবং কল্যাণী দুজনেই বিকাশবাবু ও মোহনবাবুর কাছে অনেক কাকতি মিনতি করে অনেকবার করে তাদেরকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু এবার আর কেউ তাদেরকে ক্ষমা করে না।
বিকাশবাবু এবং মোহনবাবু দুজনে মিলে মাধুরী আর কল্যাণীকে পুলিশের হাতে তুলে দেয়। প্রায় 3-4 দিন জেলে থাকার পর তারা ছাড়া পায়। বাড়ি ফিরে আসতেই তাদের স্বামীরাও তাদের সঙ্গে ঘর করতে চায় না বলে জানিয়ে দেয়। তারা সকলের কাছে অনেকবার করে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ তাদেরকে আর ক্ষমা করে না।